ধুলো, বরফ ও গ্যাসের তৈরি মহাজাগতিক বস্তুকে ধূমকেতু বলে। ধূমকেতু নিউক্লিয়াসের উপর সূর্যের বিকিরণ ও সৌর বায়ুর প্রভাবে সূর্যের নিকট পরিভ্রমণ করার সময় দর্শনীয় কমা ও লেজ প্রদর্শন করে। স্বল্পকালীন ধূমকেতুর জন্ম কুইপার বেল্ট থেকে, যা নেপচুনের বাইরে অবস্থিত। কুইপার বেল্ট হলো নেপচুনের কক্ষপথের বাইরের এলাকা, যেখানে বিভিন্ন বস্তুর চাকতির মতো এলাকা আছে। পর্যায়কাল 200 বছরের কম সেগুলোকে স্বল্পকালীন ধূমকেতু বলে। এগুলো উপবৃত্তাকার তলে ঘোরে ও অপসর দূরত্ব হয় বৃহস্পতি গ্রহের কক্ষপথের বাইরে। অপসর হলো সূর্যের কাছাকাছি ধূমকেতুর কক্ষপথের ক্ষুদ্র অংশ। কুইপার বেল্টে বড় গ্রহগুলোর মাধ্যাকর্ষণ বলের প্রভাবে কোনো বস্তু উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের নিকটতম নতুন ধূমকেতুর জন্ম হয়। যদিও ধূমকেতুর জন্মের এই প্রক্রিয়া হিসাব করা সম্ভব হয়নি। দীর্ঘকালীন ধূমকেতুর উৎপত্তি ওরট মেঘ থেকে। ওরট মেঘ হলো সৌরজগতের বাইরে অবস্থিত একটি বড়ময় গোলাকার মেঘ। এটি ধূমকেতুর উৎস। যেসব ধূমকেতুর পর্যায়কাল 200 বছর থেকে কয়েক লক্ষ বছর হতে পারে তাকে দীর্ঘকালীন ধূমকেতু বলে। পুরো অঞ্চলে প্রায় 1 ট্রিলিয়ন বা 10 লক্ষ কোটি ধূমকেতুর বসবাস। সৌরজগতের কাছাকাছি নক্ষত্র আসলে মাধ্যাকর্ষণ জনিত কারণে ধূমকেতুগুলো সূর্যের দিকে রওনা হয়। ওরট মেঘ থেকে আগত ধূমকেতুগুলো বেশিরভাগ ফিরে আসে না। বিজ্ঞানী হ্যালি প্রথম উদ্ভব করেন 1531, 1607, 1682 সালের ধূমকেতু 1759 সালে আবার দেখা যাবে। তার এই সফল হিসাবের জন্য এই ধূমকেতুর নাম হ্যালির ধূমকেতু। অধিকাংশ ধূমকেতুর নামকরণ করা হয় আবিষ্কর্তার নাম দিয়ে, যেমন কেনেইচি আরাকি এবং জর্জ অ্যালকক নামের 2 জ্যোতির্বিদের নামে করা হয়। কিন্তু বর্তমানে নামকরণের পদ্ধতি প্রচলন হয়েছে। ঠিক 1994 সালে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা সংস্থা অনুমোদন করেন কিছু নিয়ম। P/By হলো পর্যায়কালীন ধূমকেতু, যেমন হ্যালির ধূমকেতু 1P/682Q1। C/By পর্যায়কালীন ধূমকেতু নয়, যেমন হিলবার্ট ধূমকেতু C/19950T। D/By হারিয়ে যাওয়া পর্যায়কালীন ধূমকেতু। A/By বামন গ্রহ, কিন্তু ভুলে ধূমকেতু বলে চিহ্নিত করা হয়েছে। কোন ধূমকেতুর বিস্তৃতি নির্ভর করে সূর্য থেকে কত ব্যবধানে অবস্থান্তরিত আছে। সূর্যের কাছাকাছি যায় তখন তার নিউক্লিয়াস অবস্থিত বরফ বাষ্পীভূত হওয়ার কারণে কমার বিস্তৃতি বেড়ে গিয়েছে 50,000 মাইল হয়ে যায়। ফলে ধূমকেতুর লেজগুলোর বিস্তৃতি প্রায় 1 মিলিয়ন কিলোমিটার হয়ে যেতে পারে। ডার্টি স্নোবল তত্ত্ব মতে নিউক্লিয়াসে একটি 85% বরফ থাকলে তাকে ধূমকেতু বলা হয়। ধূমকেতু নিউক্লিয়াসের নিউক্লিয়াইড কার্বন ডাই অক্সাইড, মিথেন, অ্যামোনিয়া, কার্বন মনোক্সাইড দিয়ে গঠিত। তাছাড়া জৈব যৌগ বিদ্যমান। নিউক্লিয় এটির প্রতিফলন ক্ষমতা সবচেয়ে কম, যেমন বোরেলীয় ধূমকেতুর 2.4% থেকে 3.0%। জীববিস্তার অনুসন্ধানে দেখা গেছে যে হ্যালির ধূমকেতু নিউক্লিয়াস তার উপর পড়া আলো প্রতিফলিত করে। একটি হওয়ার কারণে নিউক্লিয়ার বাইরে পৃষ্ঠগুলো খুব কম আলো বেড়ে থাকে, যা এগুলো সৌরজগতের মধ্যে পাওয়া সর্বনিম্ন প্রতিফলিত বস্তুগুলোতে পরিণত হয়। সূর্যের বিকিরণ উদ্বায়ী পদার্থগুলো ধুলো হয়ে ছড়িয়ে পড়ে, ফলে বায়ুমণ্ডলে কমা সৃষ্টি হয়। কমার উপর সূর্যের বিকিরণ বল ও সৌর বায়ুর প্রভাবে সূর্য বিমুখী একটি লেজ তৈরি হয়। কমা ও লেজের উপাদান নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসে, ফলে আমরা তা সূর্যের আলোয় দেখতে পাই। লেজটি অতিবেগুনি রশ্মির সংস্পর্শে এসে ভেঙে চার্জযুক্ত বস্তুতে পরিণত হয়ে সৌর বায়ুতে তরঙ্গের আকারে প্রবাহিত হয়। কমার আকৃতি বড় হতে থাকে মূলত ধূমকেতুকে বিদ্যমান ধুলা ও গ্যাসের বিস্ফোরণে। জুলাইয়ের 16 থেকে 22 তারিখে 1994-তে কমেট শুমেকার-লেভি-9 কিছু অংশ বৃহস্পতি গ্রহের সঙ্গে সংঘর্ষিত হয়েছিল। কমেট শুমেকার-লেভি-9 ধূমকেতুটি
20টির বেশি টুকরো বৃহস্পতি গ্রহের দক্ষিণে গোলার্ধে ঘন্টায় প্রায় 1,30,000 মাইল বা 2,10,000 কিলোমিটার বেগে পতিত হয়েছিল। বৃহস্পতি গ্রহের প্রবল মাধ্যাকর্ষণের ফলে এটি হয়েছিল, যা সোলার সিস্টেমের সংঘর্ষে একমাত্র বস্তু।